হ্যাঁ, ফ্রিল্যান্সিং কোডে আজকে আমরা পাইথন নিয়ে আলোচনা করব। আমি আছি আবু মুসা। আর আমি শওকত আলী। আমাদের আজকে পাইথনের যে মূল বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়েই একটা মিটিং এর আয়োজন করা হয়েছে। আমি আর মুসা দুজনেই এই মিটিংটা শুরু থেকে শেষ পর্যন্ত চালাবো আজকে। আর এইখানে আমরা পুরো মিটিংটার একটা অংশ একটা অংশটা হইতেছে এরকম যে আমরা পাইথনের কোন কোন বিষয় নিয়ে ডিসকাস করতে পারি। সেখানে পাইথন কি, পাইথনের ইতিহাস, এটার অ্যাপ্লিকেশনটা কি, কোথায় কোথায়, তারপরে পাইথনের যে স্ট্যাটিস্টিক্সটা আছে এটার ইউজাজের যে ইউজেসটা কেমন ওয়ার্ল্ড ওয়াইড সেরকম একটা বিষয়। আর পাইথনের যে কমিউনিটি আছে সেই কমিউনিটি সম্পর্কে এই বিষয়গুলো নিয়ে মূলত আজকে আমাদের কিছু আলোচনা হবে। আহ, তার আগে শুরুতে আমাদের যে বিষয়টা নিয়ে কথা বলা দরকার, যে পাইথনের জনক গাইডো ভান রজাম, এই পাইথনের জনক উনি। তো উনি পাইথন আহ পাইথন যে তৈরি করেছেন ওনার সম্পর্কে আমি তেমন কিছু বলতে চাই না, কারণ এইখানে ওনার লিঙ্কডইন প্রোফাইলের লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কডইনে ওনার নাম লিখে সার্চ করলেও পাওয়া যাবে। এখন আমি পাইথন সম্পর্কে উনি যে অভিজ্ঞতাটা হয়েছে, উনি কিভাবে আসলে পাইথনটা তো তৈরি করলেন সেই বিষয়ে ওনার যে বক্তব্য ছিল সেই বক্তব্যটা আমি শুনছি। শোনার পর আমি ওটাকে আবার ওনার ভাষাতেই বাংলায় অনুবাদ করে বলতেছি, চেষ্টা করতেছি। একেবারে হুবহু ওনার মতন হবে না, কিন্তু মূল বিষয়টা আমি মিলানোর চেষ্টা করছি আর কি। উনি উনি বলতেছেন আর কি যে, আমি একজন ডাচ। আমি নেদারল্যান্ডে বেড়ে উঠেছি। যখন নেদারল্যান্ডে কাজ করতাম তখনই পাইথন তৈরি করি। নেদারল্যান্ড সরকারের অনুদানে গঠিত সিডব্লিউবি নামক গবেষণা ল্যাব, যেখানে উচ্চতর গণিত এবং কম্পিউটার বিজ্ঞান নিয়ে গবেষণা করা হতো। এখানে আমি প্রোগ্রামার হিসেবে চাকরি শুরু করি। এখানে যে টিমে যুক্ত হয়েছিলাম সেই টিম মূলত এবিসি নামক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডিজাইন করার দায়িত্বে নিয়োজিত ছিল। প্রজেক্টটি ছিল অত্যন্ত আনন্দদায়ক। একটি প্রোগ্রামিং ভাষা ডিজাইন বিষয়ে যা কিছু আমি জানি, অথবা একটি ভাষা ডিজাইনে আমার যে মতামত রয়েছে, তার সবই আমি পেয়েছি এই প্রজেক্টে যুক্ত হওয়ার সুবাদে। ঘটনাক্রমে এবিসি প্রজেক্টটি ব্যর্থ হয়। এরপর আমি একই প্রতিষ্ঠানের অন্যান্য প্রজেক্টগুলোতে প্রোগ্রামার হিসাবে যোগদান করি। সেগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ একটি প্রজেক্ট ছিল নাম অ্যামিবা। অ্যামিবা ছিল একটা ডিস্ট্রিবিউটেড সিস্টেম যার কোলাবোরেশনে ছিল সিডব্লিউবি এবং নেদারল্যান্ডের অ্যামস্টারডামের একটা বিশ্ববিদ্যালয়। অ্যামিবা প্রজেক্টে কাজ করার এক পর্যায়ে আমি লক্ষ্য করলাম অ্যামিবার জন্য যতগুলো অ্যাপ্লিকেশনই লিখতে হবে তার সবগুলোই হয় শেল স্ক্রিপ্ট অথবা সি প্রোগ্রাম দিয়ে। আমি লক্ষ্য করলাম এই দুইটি ভাষার প্রত্যেকটিরই কিছু কিছু অসুবিধা রয়েছে। তখন আমি চিন্তা করলাম, যদি তৃতীয় আরেকটি ভাষা থাকতো যা এই দুইটার মাঝামাঝি, এবং সেই তৃতীয় ভাষাটি হবে এরকম, এটা সি এর মতো জেনুইন ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্য থাকবে, কিন্তু একই সাথে শেলের মতন ইন্টারপ্রিটেশনের ব্যবস্থা থাকবে, এবং যার সিনট্যাক্স থাকবে সহজ কিন্তু যেখানে জটিল চিহ্নগুলো থাকবে না। তখন আমি ভাবলাম, আচ্ছা, আমি নিজেই তো এরকম একটা ল্যাঙ্গুয়েজ তৈরি করতে পারি। হয়তো এর ইন্টারপ্রিটার তৈরি করার জন্য আমার 2 থেকে 3 মাস লাগবে, এবং এতে হবে কি, আলটিমেটলি যখন এই ভাষাটি তৈরি করা সম্পন্ন হবে, এটা ব্যবহার করে অ্যামিবা প্রজেক্টের অ্যাপ্লিকেশন লেখা অনেক সহজ হবে, যা আমি সহ অ্যামিবা টিমের সবার প্রোডাক্টিভিটি বেড়ে যাবে। 3 মাসে সেই ইন্টারপ্রিটারটি তৈরি করলাম। অ্যামিবা প্রজেক্টে এই ইন্টারপ্রিটারটি ব্যবহার করার ফলে আমার ব্যয় করা 3 মাসের চাইতে অনেক গুণ বেশি সুবিধা পাওয়া গিয়েছিল। এরপর আমি ভাবলাম, এই ইন্টারপ্রিটারটি শুধুমাত্র অ্যামিবার মধ্যে সীমাবদ্ধ করে রাখা দরকার নেই। এরপর যখন এটাকে আমরা বিনামূল্যে রিলিজ করলাম, এর 1 বছর পর এটা ধীরে ধীরে সফলতা দেখতে শুরু করে। আমরা তখন এটাকে ওপেন সোর্স বলি নাই, কারণ তখন পর্যন্ত ওপেন সোর্স শব্দটি সে অর্থে আবিষ্কৃত হয়নি। এবং প্রায় তখন থেকেই পাইথনকে পছন্দ করে এরকম মানুষজন ছোট কমিউনিটি তৈরি করে। উক্ত কমিউনিটির মাধ্যমে তারা পাইথন সম্পর্কে প্রচারণা শুরু করে, পাইথনের উন্নয়নে কন্ট্রিবিউট করে, একে অন্যের কন্ট্রিবিউশনের গঠনমূলক সমালোচনা করে, এবং একটি কন্ট্রিবিউশন ফাইনালি আমার নিকট প্রস্তাবনা করে। আমি সেটাকে ফাইনালি রিসিভ করব কিনা, গ্রহণ করব কিনা, এর এই জন্য গত জুলাইয়ে
আমি বিডিএফএল পদবি ত্যাগ করি। এবং এই ত্যাগ করাটা অন্যরকম ছিল, কেননা বিডিএফএল এর FL মানে হলো এই পদবি জীবনব্যাপী। সামনে একটি পরিবর্তন আসতেছে, তা হলো পাইথনের নিজস্ব পরিচালনা স্ট্রাকচারের পরিবর্তন। পাইথন কমিউনিটি এখন অনেকটাই বের করতেছে যে কিভাবে এটাকে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়। সেটা হতে পারে বিডিএফএল এর মতো সম্ভাবনার ব্যবস্থা, যদিও আমার মনে হয় এটা খুব একটা ভালো সমাধান নয়। এর চাইতে আমি লক্ষ্য করেছি পাইথন কমিউনিটিতে এমন অল্প কয়েকজন রয়েছেন যারা পাইথনের দীর্ঘ সফলতা নিশ্চিত করার জন্য নিজ দায়িত্বে নিয়োজিত এবং প্রচুর পরিশ্রমী। এই মানুষগুলোই পাইথনের ভবিষ্যতের পথ প্রদর্শক হিসেবে কাজ করবে। এটা ছিল ওনার একটা বক্তব্যে ওনার বলা কথা পাইথন সম্পর্কে। আর এটা ছিল পাইথনের ওনার দিক থেকে কথাগুলো বলা অনেক ইতিহাস। অসাধারণ। ওনার ভিতর ওনার কয়েকটা কথা আমার কাছে অনেক ভালো লাগছে। তার মধ্যে একটা আছে আপনার, যে দীর্ঘ যে 3 মাস সময় ব্যয় করার মাধ্যমে একটা যে জিনিসটা উনি বের করলো, দেখা গেল উনি যদি এই চিন্তাটা না করতেন, তাহলে আপনার হয়তো কি ওইটা দিয়ে চাল চলতে থাকতো। কিন্তু এই তখন চিন্তাটা করার জন্য তিন তখন মাস দেখা ব্যয় গেছে করার কি আমরা কারণে এখানে এরকম বসতাম না এমন আমরা। একটা হয়েছে যে অনেক বড় ধরনের সময়টারে উনি কমায় নিয়ে আসতে পারছে। রাইট, রাইট। আর এটা তো এখন আপনার মানে খুবই মানুষের খুবই পছন্দের একটা ভাষা, যে পাইথন, আর অনেক গুরুত্বপূর্ণ। আর উনি আসলে তখন ওই 3 মাস্টারে উনি একটা ঝুঁকিপূর্ণ তো ছিল, আর ঝুঁকির মধ্যেও উনি কাজটা করছে, কাজ করে আসলে সেটাকে গড়ে উঠছে, এই পর্যায়ে আসছে। আর ওই ঘটনাটা ছিল কিন্তু 1991-এর দিকে হইতেছে ফার্স্ট রিলিজ হয়েছে আর কি ওনার এটা, প্রথম বছর যেটা রিলিজ করছে। আর উনি যে বলছিল না ওই যে বিডিএফএল, এটাতেছে হ্যাঁ, ভিডিও। হ্যাঁ, এই যে বেনেভোলেন্ট ডিক্টেটর ফর লাইফ টাইম, মানে এটা বোঝাইছে যে আপনার যারা, মানে এটা কিন্তু ডিক্টেটর, কিন্তু ভালো দিক ডিক্টেটর, মানে মানুষের ভালোর জন্য যারা স্বেচ্ছায় কিছু করে। এটা আপনার এই সেই ওপেন সোর্স যে প্রজেক্ট গুলো আছে, ফ্রি সফটওয়্যার ফাউন্ডেশন, তারপর ধরেন এই লিনাক্সের লিনাস টারভাল্ট, তারপর আপনার এই এমনি যারা যারা আছে আর কি, রিচার্ড স্টলম্যান, ওনাদেরও মানে এই ধরনের এই পদবিটা আছে। মোটামুটি বেশ কয়েকজনের, মোটামুটি আমি দেখলাম যে উইকিপিডিয়াতে 16 জনের নাম আসছে এই পদবিতে। আর এটা নাকি ও ওনাকে দিয়ে এই আচ্ছা। প্রস্তাবনাটা শুরু হয়েছে আর কি। তো এই পদবিটা ও, পিডিপিএল। আহ ওনার সম্পর্কে দেখেন, আমি ওনার লিঙ্কডইন প্রোফাইল ঢুকছিলাম, সেই লিঙ্কডইন প্রোফাইলে দেখলাম ওনার স্কিল সম্পর্কে উনি কি কি লিখছে, মাত্র 3টা বিষয় লিখছে। সেটা হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, প্রোগ্রামিং। এই 3টা বিষয়ে ওনার স্কিল আছে, উনি তাই বুঝাইছে আর কি। আর উনি যে আসলে আপনার প্রকৃত জ্ঞানী যারা এবং যাদের মধ্যে প্রকৃত জ্ঞান আছে, তারা এরকমের লেখে লেখে তাদের জ্ঞানকে প্রকাশ করে না। রাইট, তারা কি তাদের আপনার দেখেন এমনিতেই মানুষের সামনে চলে আসে। উনি যে আপনার ওই যে প্রতিষ্ঠানের কথা বলছিল না নেদারল্যান্ডের, আর সেই যে CWI নেদারল্যান্ড। বলছিল, এই সেন্ট্রাম উইসকুন্ড অ্যান্ড ইনফরমেটিকা, এই যে সেটা উনি উনি হ্যাঁ, এটাকে যে সেই হ্যাঁ, হ্যাঁ। কোম্পানিতে ইন্টারেস্টেড দিয়ে রাখছে। এটাতেই বসেই আসলে উনি মূলত পাইথনটা তৈরি করলেন আর কি। আর সেই ইউনিভার্সিটি অফ আর্মস্টারডিয়াম, এটা ছিল সেই ইউনিভার্সিটি, মানে এই CWI আর এই ইউনিভার্সিটি দুইটা মিলিয়ে সেই প্রজেক্ট ছিল আর কি, যে প্রজেক্টে উনি কাজটা শুরু করছে। এটা ছিল আর কি তার। বুঝছি। আর এখানে ড্রপ বক্স, মাইক্রোসফট, মানে এগুলোতে উনি চাকরি করছে এরপরে। দেখেন ওনার আসলে কিছু প্রজেক্ট আছে, উনি লিঙ্কডইনে দিয়ে রাখছে যে ওনার যে প্রজেক্ট গুলো, একটা সে গ্রেইল ওয়েব ব্রাউজার, এটা একটা ওয়েব ব্রাউজার, আগস্ট 95-এর। গ্রেভেল ব্রাউজারটা আসলে কি এটা? এটা ওয়েব ব্রাউজারই একটা আপনার, এটা ছিল একটা পাইথন দিয়ে তৈরি করছিল এই ওয়েব আচ্ছা, ওই ব্রাউজারটা। তৎকালীন সময়ে আর কি একটা ব্রাউজার ছিল আর কি। হুম, ওই সময় ওই যে 1995 থেকে 1998। 98, হ্যাঁ, ওই সময় আর কি কাজটা করছিলেন এটার উনি উপরে। ওই সময় কাজ করছে এখানে নাকি? হ্যাঁ, হ্যাঁ। তারপরে আপনারা দেখেন এই যে ও সেই আচ্ছা। পাইথন পাইথন সফটওয়্যার অ্যাক্টিভিটিতে, এটা তো পাইথনের তো উনি থাকবেই এটার। আর তারপরে ছিল নো বট মোবাইল এজেন্ট সিস্টেম, এটা আবার
95 থেকে তিন এটা আবার হাজারের কি? মধ্যে। এটা একটা প্রজেক্ট, এই প্রজেক্ট নিয়ে কাজ করছে। এটা হচ্ছে মোবাইল এজেন্ট সিস্টেম, ওই যে আচ্ছা। এজেন্ট সুপারভিশন, ম্যানেজমেন্ট টুল, এজেন্ট রিটেন ইন পাইথন, মানে এজেন্ট, মোবাইল এজেন্ট সিস্টেম এজেন্ট নিয়ে কাজ করা আর কি, ম্যানেজমেন্ট করা। ও আচ্ছা। এটা এটা বারে লিখছে যে এটা একটা রিসার্চ প্রজেক্ট ছিল, কিন্তু এটা কমার্শিয়ালি চালু করা নাই আর কি। রিসার্চের জন্য কাজ করছে, সেটা সেই পর্যন্তই ছিল। এটা আর কি। ওই এই ও নোবট আচ্ছা। মোবাইল এজেন্ট সিস্টেমটা প্রথমটা আর কি। এরপরে আপনার এই যে ওনার যে এক্সপিরিয়েন্সটা আর কি, ওনার তো মানে শুরুর এক্সপিরিয়েন্সটা দেখেন, এই যে এখানে প্রথমে একবার নিচেরটা দেখেন যে পার্ট টাইম সিস্টেম প্রোগ্রামার, এখানে ওনার মানে ফার্স্ট জব, কর্মজীবন শুরু। কমেন্টটা দেখেন উনি নিজে ডিসক্রিপশনে দিয়ে লিখছে, এটা এটা আমার প্রথম জব। তারপরে এখানে উনি এই একটা অপারেটিং সিস্টেম গ্রুপে এখানে কাজ করছে আর কি, প্রথমে যেটা পার্ট টাইম জব শুরু করে, তাই না? এটাতে পার্ট টাইম জব, হ্যাঁ। স্টিচিং একাডেমিস রেকেন সেন্ট্রাম, মানে নেদারল্যান্ডের আর কি, ওইখানকার ছাড়া হুম, এখানে হুম, পার্ট টাইম হুম। হিসেবে কাজ শুরু করে, আচ্ছা, তারপরে আবার এইখানে আপনার হচ্ছে একটা বিষয় আমি যা আমার একটা জানতে মন চাচ্ছে, উনি মূলত কিসের স্টুডেন্ট ছিল? উনি মানে ম্যাথমেটিক্স আর কম্পিউটার সায়েন্স এ দুটার উপর মাস্টার্স করছিল আর কি। ও আচ্ছা। এগুলোর অ্যাডভান্স ম্যাথমেটিক্স নিয়ে আর কি। আর এই যে CWI না, যেটা এই যে 2 নম্বরে যেটা তো আছে ওইখানে, হ্যাঁ, হ্যাঁ। ওইখানে ওইটা প্রথম মূলত আপনার সরকারের ফান্ডের এই ছিল, এই একটা গবেষণা প্রতিষ্ঠান ছিল, যেখানে আপনার উচ্চতর গণিত নিয়ে আর কি করতে, গবেষণা করতে হয়, তার সাথে কম্পিউটার নিয়েও, কম্পিউটার সায়েন্স নিয়েও। এটা মূলত গবেষণা প্রতিষ্ঠান ছিল, আর এটা ওই ওই দেশের যে নেদারল্যান্ডের সরকার এটার ফান্ড করতো আর কি। এটা ছিল ওনার ওইটা, যেখানে প্রোগ্রামার হিসেবে প্রথমে যে প্রজেক্টে কাজ করলো বললো না, যে ABC প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের, ওইটা করার পরে আবার এই সেই এই অ্যামিবা যে ডিস্ট্রিবিউটেড সিস্টেম অপারেটিং সিস্টেম, সেটা নিয়েও কাজ করছিল। তারপর আর অন্যান্য মানে বেশ কিছু প্রজেক্টে কাজ করছে ওইখানে। তারপর ওইখানে আর কি, এই দেখেন এখানে দিচ্ছে যে উনি পাইথনটা শুরু করছে কত সালে, দেখুন 1989 সালে শুরু করছে, যে অ্যামিবা প্রজেক্টে কাজ করার সময় উনি যেটা বললো আর কি। তো সেটাই, সে কাজ করার সময় এটা শুরু করছে, তারপর 91-তে তো রিলিজ করছে। এরপর আবার CNRI তে সফটওয়্যার ডেভেলপার হিসেবে কাজ করছে। তারপর এই যে শুরু হয়েছে পাইথন ল্যাবের ডিরেক্টর, যে তারপর পাইথন ল্যাবের ডিরেক্টর, ল্যাঙ্গুয়েজ আর্কিটেক্ট। উনি আসলে ল্যাঙ্গুয়েজ স্পেশালিস্ট ছিল এই আপনার CWI তে কাজ করার সময়, ওইখান থেকে ওই যে সেই ABC প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যখন কাজ শুরু করছে, ওইখান থেকে আসলে এটা পাইছে। তারপরে আপনার গুগলেও কাজ করছে এই 2005 থেকে 2012 পর্যন্ত স্টাফ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে। আবার এরপর আবার 12 থেকে আবার 4 মাস কাজ করছে সিনিয়র স্টাফ সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আপনার স্টাফ সফটওয়্যার ইঞ্জিনিয়ার কিন্তু এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারের উপরের পোস্ট, মানে স্টাফ সিনিয়র। ও আচ্ছা। আবার সিনিয়র স্টাফ হচ্ছে আবার স্টাফ সিনিয়রের, মানে স্টাফ সফটওয়্যার ইঞ্জিনিয়ারের উপর পোস্ট হচ্ছে সিনিয়র স্টাফ সফটওয়্যার ইঞ্জিনিয়ার। হ্যাঁ। আর আচ্ছা। তারপরে যে সেই প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছে ড্রপ বক্সে। ড্রপ বক্স ব্যবহার করেন না? মানে ফাইল ডাউনলোড করার জন্য তো আগে প্রচুর ব্যবহার করতাম আমরা, মানে কোনো বই টই PDF ফাইল টাইল যা কিছু ছিল এগুলো যদি ডাউনলোড করতাম, যে দেখা গেছে যে এটা এই ড্রপ বক্সে লিঙ্ক দিয়ে রাখছে। মানে আগে যখন করতাম, এখন এতটা ব্যবহার করা হয় না, খুব একটা দেখি না। আগে কোনো ফাইল ডাউনলোড করলে দেখতাম বেশিরভাগই ড্রপ বক্সে দেওয়া ছিল। আর হ্যাঁ। মিডিয়া ফাইলও ছিল, এটা আমি করি না আর কি, ড্রপ বক্স। তারপরে ছিল আপনার এই যে বর্তমানে যেটা আছে আর কি, 2020 থেকে এই মানে ড্রপবক্স থেকে উনি 2019 সালে কিন্তু রিজাইন দিয়েছিল। রিজাইন দেওয়ার পরে মানে রিটায়ারমেন্টে চলে গেছিল। তারপর আবার ই করছে, মাইক্রোসফটে জয়েন করছে 2020-এর নভেম্বর থেকে। আচ্ছা, এখনো এখনো রানিং আছে। রানিং আছে Microsoft? রানিং আছে, হ্যাঁ। আচ্ছা। ডিস্টিংগুইশড ইঞ্জিনিয়ার হিসেবে। যাই হোক, যাই হোক, ভালো। লোকজন এখন বাইসে আছে হ্যাঁ হ্যাঁ বাইসে আছে। আছে আর কয়েকজন আছে, আমাদের উনি মাঝে, আছে। তারা নিয়ে বেশ আলোচনা ভালো লাগতেছে। কম্পিউটার সায়েন্সে আপনার মূলত যে বিষয়গুলো কি আপনার যারা যারা মানে সেরকম ভালো লোক আমার এখন তারা বেঁচে আছে, এরা ইতিহাসে থাকবে। তারপরে যে ডোনাল্ড কনুথ, যে উনি তো আপনার কম্পিউটার সায়েন্স আসলে C++ দিয়ে, তারপর আপনার এই যে ল্যাটেক্স এর যে টেক্সটের যে জনক, মানে এগুলো নিয়ে উনি এখনো বেঁচে আছে। আপনার এইসব মানুষ তো দেখতেও ভালো লাগে, সবাই বেশিরভাগই আছে আসলে। এই অবশ্যই, তবে একটা জিনিস দেখছেন, এরা এরা বাইসে আছে কিন্তু এরা কিন্তু কত ই না, মিডিয়া মুখী না কিন্তু।
না না, এত ফোকাস মুখী না আমাদের কথা কিন্তু। দেখলে আপনার খুব ভালো লাগবে, কিন্তু মানে কথা আমাদের বলে আস্তে কাছে আস্তে। আমাদের কাছে আমি মনে হয় কেন যেন যে এটা আমাদের কাছে এখন ইতিহাস, কিন্তু আসলে কিন্তু এটা বাইসে আছে। হ্যাঁ হ্যাঁ, মানে বাইসে আছে কোন আপনার এক মনে। সময় আমরাই ইনাদের নিয়ে আলোচনা করবো হয়তো বা, যে তা তো ইনরা অবশ্যই। মারা গেছে, হুম। ইনরা আমাদের ইতিহাস। আচ্ছা আসেন আমরা মানে পাইথন, তাহলে এবার এটা সম্পর্কে একটু কথা বলি। পাইথন ল্যাঙ্গুয়েজটা হ্যাঁ আসলে হ্যাঁ, শুরু আমরা করুন। এটার বৈশিষ্ট্যটা কি বলতে গেলে আপনার, এটা হাই লেভেল। হাই লেভেলটা কি আসলে, যে লেভেলটাতে সে মানুষের ভাষায় আমরা কথা বলতেছি আপনার সাথে আমি, ধরেন এটা তো বাংলাতে করার সুযোগ দেয় নাই, ইংলিশে যে কোডগুলো, তো ইংলিশে একটা নর্মাল একজন মানুষের সাথে যেভাবে ইংলিশে কথা বলা যায় লিখে লিখে, অনেকটা সেরকমই। তার মানে হচ্ছে হাই লেভেলে রয়েছে, মানুষের সাথে মানুষের কথা বলার মতন যে ভাষা, সেই ভাষা দিয়েই মানে প্রোগ্রাম লিখতেছে, একটা সমস্যা সমাধান, কম্পিউটারের সমস্যা সমাধান করতেছে। এই এই মানে ভাষাগুলোরে বলা হইতেছে হাই লেভেল ভাষা, যেগুলো বলতেছি কম, করতেছে বেশি, তারা করতেছে বেশি। কারা? কম্পিউটার। এই যে সফটওয়্যারটা, পাইথন সফটওয়্যার, পাইথন আমি বলতেছি যে প্রিন্ট, প্রিন্ট বইলে তারপর ভিতরে একটা কোটেশন দিয়ে কিছু লিখে দিলাম, আমরা দেখতেছি ওটাই প্রিন্ট হয়েছে। এর মধ্যে অনেক কাজ হয়েছে, মানে কিভাবে যে কাজটা সে একেবারে মাইক্রোপ্রসেসরের কাছে নিয়ে গেছে, সে মাইক্রোপ্রসেসরের কাছ থেকে কাজটা আদায় করে আবার ডিসপ্লেতে আনছে, এটা কিন্তু সে জানে, আমরা কিন্তু জানি না। আমি শুধু বললাম যে প্রিন্ট, প্রিন্ট করে দিছে। এই যে আমরা আমাদের যে লেভেলটা আসলে যে বলে দিলাম আর সেটা করতেছে, কঠিন কিছুই করলাম না আমরা। এই জন্য আসলে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এই যেগুলা সি বলেন, এটা বলেন, জাভা বলেন, জাভাস্ক্রিপ্ট, এগুলো সবই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। পাইথন একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তারপর এটা হচ্ছে জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজটা, কি কারণে আপনি এটাতে ওয়েব ডেভেলপমেন্টের কাজ করতে পারবেন, ডাটা অ্যানালাইসিসের কাজ করতে পারবেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বললেই আপনার যে কেউ বলবে যে পাইথন শিখো। তারপর সায়েন্টিফিক যে কম্পিউটেশন আছে, তাছাড়া আপনার এই যে বর্তমানে এই যে এক্সেল, মাইক্রোসফট এক্সেলের যে এই কাজগুলো, এই কাজে এক্সেলের ভিতরে আপনি পাইথনের কাজ করতে পারবেন, কারণ এটাতে আপনার ডাটা নিয়ে এত সুন্দর কাজ করে, এই যে কারণে ওটা ওইখানে ঢুকাই দিছে। আপনার এটার সিনট্যাক্স হইতেছে ইজি, আপনার পড়তে ইজি, লিখতে ইজি, এই জন্য হইতেছে এটা আপনি বলা যায় যে ইজি সিনট্যাক্স। তারপরে আপনি এটার এই যে এটার বৈশিষ্ট্য আমি বলতেছি, কিন্তু এটা বিডিএফএল মানে কি, সেই বেনেভোলেন্ট ডিক্টেটর ফর লাইফ, মানে এই যে জিনিসটা গাইডো বিন যে ভন রোজাম, যে ক্রিয়েটর, যে ক্রিয়েটর, উনি কিন্তু এই পদবিটা যে পাইছে সেটা কিন্তু এই পাইথনের কারণেই পাইছে, পাইথনটা করে পেয়েছে। তো এটা লাইব্রেরি, আপনার এটার যে লাইব্রেরি আছে সেই লাইব্রেরিতে আপনি দেখবেন যে এই 6 লাখের মতো বিভিন্ন প্যাকেজ সফটওয়্যার আছে। চিন্তা করেন যে 6 লাখ লাইব্রেরি প্যাকেজ সফটওয়্যার আছে, যেগুলো আপনি ব্যবহার করতে পারবেন আপনার প্রয়োজনে, আপনার আপনার প্রজেক্টে আপনি ব্যবহার করতে পারবেন। কত কাজ অলরেডি করা আছে এইটার লাইব্রেরিতে, আপনি এটা চিন্তা করে দেখতে পারেন। তারপর আপনার এটা হচ্ছে একটা ক্রস প্ল্যাটফর্ম, মানে এটা হচ্ছে আপনার যে কোনো প্ল্যাটফর্মেই পাইথন রান করা যায়। আপনি এটা উইন্ডোজে পারবেন, যেমন আমি চালাইতেছি লিনাক্সে, আপনি চালাইতেছেন উইন্ডোজে, কোনো সমস্যা নাই, অ্যাপেলে চলতেছে। এই যে বিভিন্ন অপারেটিং সিস্টেম, মোটামুটি বেশিরভাগগুলোতেই চলে, যেগুলো যে অপারেটিং সিস্টেম গুলো চলে সেই অপারেটিং সিস্টেম গুলোতেই এই পাইথনটা চলে। এটা ক্রস প্ল্যাটফর্ম অপারেটিং সিস্টেম এই সফটওয়্যার। তারপরে এটা হচ্ছে ফাইল এক্সটেনশন। আপনি দেখবেন যে ওই অনেক ফাইল নিয়ে তো কাজ করেন, ওয়ার্ড ফাইলের দেখবেন যে লাস্টে ডিওসি এক্স ডক, তারপর টেক্সট ফাইলে দেখবেন টিএক্সটি। মানে পাইথন যে ফাইল আছে সেই ফাইলের চিহ্নটা কিভাবে বুঝবেন, ফাইলের শেষে ডট পিওয়াই, ডট পিওয়াইডব্লিউ, পিওয়াইজেড, পিওয়াইআই, পিওয়াইসি, ডট পিওয়াইডি, এই এক্সটেনশন গুলো এই ফাইলে থাকে। পাইথন হচ্ছে আপনার একটা ইন্টারপ্রিটেড ল্যাঙ্গুয়েজ। কি কারণে ইন্টারপ্রিটেড ল্যাঙ্গুয়েজ? ধরেন আপনি, সেই বলছিল মনে আছে, মানে উনি যে কথাটা বলছে যে এটা এমন একটা ল্যাঙ্গুয়েজ হবে, সে এই শেল স্ক্রিপ্টের মতন হবে, আবার সি এর মতন হবে। সি এর মতো উনি খুব সহজেই করতেছে কাজটা, আবার শেলের মতো, শেল কিন্তু স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ, মানে এক লাইন এক লাইন করে প্রিন্ট, মানে কাজ করে এক লাইন এক লাইন করে পুরা কম্পিউটার সিস্টেমে এক্সিকিউট করে। সেই এক্সিকিউটটা এখানেও করে, পাইথনও করে, এক এক লাইন এক্সিকিউট করে তারপর সেটাকে কমপ্লিট করে। তার মানে আপনার যদি এই 100 লাইন থাকে, টোটালটাকে কম্পাইল করে যে তারপরে রান করবে সেটা না, একেবারে শুরু থেকে রান শুরু করে দেয়। মানে কোনো এরর না থাকলে সবগুলো হয়ে যায়, আর এরর থাকলে যেখানে এরর সেখানে থেমে যায়। এটাতে যেখানে সেই ইরো হবে ওইখানে থামে যাবে একদম আপনার। ওইখানে থামবে, আর নিচে যাবেই না, এরকম আর কি। সে এই জন্য সে পুরাটারে সে আপনার ভিতরে নিতেছে না, ঠিক আছে।
আপনি বললেন যে পুরোটার ভিতরে নিছে, এরপর এক্সিকিউট করতে যা সমস্যা ধরা পড়ছে সেটা না, সে তো সরাসরি ইন্টারপ্রেট করতেছে আপনি দিয়েছেন তাই। এটা দেশে তার এই মোটামুটি কিছু বৈশিষ্ট্য, এছাড়া আরো অনেক বৈশিষ্ট্য আছে যেগুলো আপনি কাজ করতে গেলে দেখবেন, কিন্তু এটুকু কি যথেষ্ট না মোটামুটি আমাদের বোঝার জন্য যে পাইথনটা কি? হ্যাঁ, এটুকুই যথেষ্ট। আর আপনার হচ্ছে কাজের ভিতরে ঢুকলে যত ভিতরে গভীরে যাওয়া যাবে তত বেশি হ্যাঁ, আপনার আপনার সম্পর্কে ধারণা, এই বিষয়টার প্রতি আপনি মূল এখানে দেখবেন যে, জ্ঞানটা হচ্ছে পাওয়া যাবে হচ্ছে ভিতরে ঢুকতে হবে। ভিতরে হ্যাঁ, ঢুকতে যত ভিতরে ঢুকা যাবে তত রাইট, বেশি জ্ঞান পাওয়া যাবে। রাইট, রাইট, আপনি এই যে দেখেন যেমন জেনারেল উনি পারপাস কথাটা বলছি আপনার, আমি। হ্যাঁ, হ্যাঁ, উনি আপনার আছে যে কাজটা, এই যে যে পাইথন ল্যাঙ্গুয়েজটা উনি তৈরি করবে, এই জিনিসটা কিন্তু উনার প্রথম দিকেই আসে নাই। না, না, উনি অনেক দিনের অভিজ্ঞতার পরে তারপরে যে আরেকটা প্রজেক্ট নিয়ে যখন কাজ করছে, তখনই কিন্তু ওনার কাছে এই জিনিসটা মনে হয়েছে। ওরকমই আমরা যত পাইথনের ভিতরে যাইতে পারবো রাইট, রাইট, রাইট। তত বেশি ভালো আর করতে আর পারবো। কারণ হচ্ছে কি, আপনার এখানে দেখেন যে জেনারেল পারপাস লেখা আছে, আমি বলে যেতেছি যে ওয়েব ডাটা অ্যানালাইসিস, এআই, সাইন্টিফিক কম্পিউটিং, তারপরে সফটওয়্যার ডিজাইন, মানে আপনি যে এগুলো বলতেছি এগুলো আপনি এক একটার ভিতরে ঢুকলে বুঝবেন যে এটার বিস্তৃতিটা কেমন আর কি। এখন তো এর মধ্যেই অনেক কিছুই আছে আসলে। আচ্ছা, এখন আমরা ধরেন পাইথনের যে হ্যাঁ, একটু সেটাই। হিস্টোরিটা দেখি, হিস্টোরি আমরা অলরেডি মোটামুটি জানি, জানার পর আমরা একটু দেখি যে এটার, যে উনি তো 1989 সালে এটা শুরু করছিল, কিন্তু তারপর এটার প্রথম ভার্সন যে রিলিজ হয়েছিল কবে, সেটা হইতেছে আপনার 1991 এর 20 ফেব্রুয়ারি। আর এরপর আপনি যে পাইথনের যে লাইব্রেরির কথা বললো না, যে লাইব্রেরি আছে, এই সেই লাইব্রেরিগুলো মানে পাইথন প্যাকেজ ইন্ডেক্স সেইখানে আছে। আর এটা শুরু করছে 2003 সালে। আর আমি বর্তমানে আমরা দেখেন পাইথনের যে অফিসিয়াল লেটেস্ট ভার্সন আছে, আমরা 3.12 নিয়ে কাজ করতেছি, কিন্তু এই যে অক্টোবর 1, আজকে আমাদের 26 তারিখ, আর কয়েকদিন আছে, তখনই আপনার এই এই 3.13 ভার্সনের যে এটা আছে, এটা মানে ফাইনাল ভার্সন, কিন্তু এটার ইনিশিয়াল ভার্সন অলরেডি চলতেছে, কিন্তু ফাইনাল ভার্সন শুরু হবে এই যে অক্টোবরের 1 তারিখে। আর এটা সাপোর্টটা কিরকম দিবে আপনার বলি, ধরেন প্রতি বছরই একটা করে নতুন নতুন ভার্সন আসে, জেনারেলি আসে। আর এই ধরেন এক একটা যে ভার্সন আসে, যেমন ধরেন আপনি 3.13 যে ভার্সনটা এই অক্টোবর 1 থেকে আসতেছে না, এটার হিসাব করবে কেমন, যে আপনার 18 মাস পর্যন্ত এটার যে বাগ ফিক্স আপডেট দিবে, এটার আপনার কোনো কাজ করতে যাবে কেউ ভুল টুল পাবে, সে এটা সে কমিউনিটিতে ম্যানেজ করতেছে আর কি। 18 মাস পর্যন্ত এটার যে বিভিন্ন সাপোর্ট দেবে, তারপর সিকিউরিটির আপডেট দিবে হইতেছে 5 বছর, তার মানে 29 সাল পর্যন্ত, 29 সালের এই অক্টোবর পর্যন্ত দিবে আর কি। এই তারপরে আর এটার আপনি আপডেট পাবেন না। আর তখন এর মধ্যে অবশ্য আপনারা দেখেন এই পাইথন তো আগায় যাবে, অন্তত একটা প্রতি বছরে একটা করে হলেও তো 5 বছরে 3.18 হয়ে যাবে। তখন তো আপনার সবসময় আপডেটে থাকতে হবে। হ্যাঁ, তা তো অবশ্যই। এই আর কি, যে সিকিউরিটি আপডেট দেয় 5 বছর, এটার প্রত্যেকটা এক একটা ভার্সনের আর কি। বাগফিক্স আপডেট দেয় 18 মাস, আর প্রতি বছরই নতুন ভার্সন আসে। এটা হইতেছে তার মোটামুটি একটা সিস্টেম। এরপর আপনি অ্যাপ্লিকেশন গুলো দেখেন, পাইথনের অ্যাপ্লিকেশন গুলো আপনার কোন কোন সেক্টরে মূলত এটা ব্যবহার করা যায়, কি কাজে এটা ব্যবহার করবেন? আপনি ওয়েব ডেভেলপমেন্টের জন্য পাইথন ব্যবহার করবেন, যে ওয়েব ডেভেলপমেন্টের জন্য আছে আপনার এই জ্যাঙ্গো, পিরামিড, বটল, টার্নেডো, ফ্লাস্ক, ওয়েব টু পাই, এই যে এক একটা ফ্রেমওয়ার্ক আছে, এই ফ্রেমওয়ার্ক গুলো আপনি ব্যবহার করলে আপনার পাইথন দিয়েই করবেন মূলত। এগুলো পাইথনেই চলে, আর ওইগুলোও পাইথনই। আর তারপরে হচ্ছে আপনার গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, আপনি উইন্ডোজ প্রোগ্রাম তৈরি করবেন, আপনি এই মাইক্রোসফট উইন্ডোজের জন্য একটা সফটওয়্যার তৈরি করবেন, বা লিনাক্সের জন্য, যাই হোক উইন্ডোজ প্রোগ্রাম তৈরি করতে চাইলে আপনি এই যে এই পাইথন ব্যবহার করতে পারবেন। তার হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস এর জন্য আপনার যে কিছু লাইব্রেরি আছে, যেমন ধরেন টিকে ইন্টার, পাইগো অবজেক্ট, পাইজি অবজেক্ট, তার পাইকিউটি, পাইসেট, এগুলো এক একটা ব্যবহার করেই আপনি উইন্ডোজ প্রোগ্রাম তৈরি করতে পারবেন। আর এরপর হইতেছে সাইন্টিফিক যে কাজগুলো আছে, সাইন্টিফিক গবেষণামূলক যে ডাটা অ্যানালাইসিস, সেই কাজগুলো আপনি করতে পারবেন পাইথন দিয়ে। আর সফটওয়্যার, যে বিভিন্ন সফটওয়্যার তৈরিতে যেমন আছে বুল্ট বট, ট্র্যাক, এগুলো আপনি দেখবেন যে এই সফটওয়্যার গুলো এই পাইথনে করা যায় আর কি। তারপর সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশনের জন্য আপনি অ্যানসিবল, সল্ট, ওপেন স্ট্যাক, এগুলো এতে কাজ করতে পারবেন পাইথন নিয়ে আর কি। তো এটাতে আপনার মূলত পাইথনের যে ওভারঅল অ্যাপ্লিকেশনটা কি। এখন আপনার এইগুলোর মধ্যে চিন্তা করেন যে কোন জিনিসটা নাই যেটা আপনি করতে পারবেন পাইথন দিয়ে। এর বাইরেও কিন্তু একটা বিষয় আমি বললাম যে এখন আপনার এই এক্সেল এর মধ্যেও পাইথন
নিয়ে কাজ করা যায়। মোটামুটি সবই আছে আমার মনে হয়। আর এরপরে ধরেন এবার এই ল্যাঙ্গুয়েজের যে বিশ্বব্যাপী বিস্তৃতিটা কেমন আর কি, বিস্তৃতিটা কেউ দেখতে গেলে যে আমি স্ট্যাটিস্টিকা যেটা আছে সেটা থেকে পাইছিলাম যে এটা মোটামুটি 23 সালের আহ, বিশ্বব্যাপী আপনার 44.6% মানুষ এটা ব্যবহার করে। আর 24 সালে সেটা আসছে 51% মানুষ এটা ব্যবহার করে আর কি। দিন দিন এটার ব্যবহারকারীর সংখ্যা বাড়তেছেই আপনার। এটা একটা, হ্যাঁ, এটা তো আপনার দিন যাবে আরো বাড়বে যেহেতু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, এআই এর আর ব্যাপারটা আপনার এখানে আছে। অন্য যে কোনো বিষয় বর্তমানে সামনে যত দিকে এগোবেন, আমি যেটা দেখতেছি আপনি আপনার এআই এর পাইথন ব্যাপারটা বলবেন যে ছাড়া এখানে অন্য হইতে পারে, কোনো আপনি কিছু বলতে পারেন যে সহজভাবে ভাবা যাবে হ্যাঁ না। হ্যাঁ হ্যাঁ, আপনি বলতে পারেন যে এআই এর কথাটা এখানে আসে না, এখানে কিন্তু আপনার সেই সফটওয়্যার যে বিল্ড বট এগুলো কিন্তু এআই এর কাজই করে। আপনি এই এক একটা সফটওয়্যার ঢুকে দেখবেন হ্যাঁ যে হ্যাঁ, আসলে বুঝছি, আমি বুঝছি। এআই এর কাজ করতেছে মূলত এআই এর কাজই করতেছে, মেশিন লার্নিং, এই যে এনসিবল, এগুলো ঢুকে দেখবেন আসলে এই কাজগুলো করে। আর এটা ছিল আপনার সেই পাইথনের এই মোটামুটি স্ট্যাটিস্টিক্স আর কি। কার্ভটা কেমন আসলে, যেমন দেখাইতেছে যে 5 থেকে 23 সালে, নিচেরটা দেখাইতেছে যে 5 থেকে 23 সালে জাভার সাথে তার যে কম্পারিজন করে জাভা আসলে একটু ব্যবহারকারীর সংখ্যা কমে যেতেছে, এটা বাড়তেছে। আর এরপরে আপনার কমিউনিটি পাইথনের, সেটা আপনি সেই পাইথন ওয়ানে তো মানে এটা সরিয়ে দিছিল তো কমিউনিটি, তাই না? এটা কমিউনিটির অবস্থাটা একটু দেখেন। মানে কমিউনিটি সম্পর্কে আমরা একটু জানি যে পাইথন তো আপনি এই পর্যন্ত মূলত সামান্য কিছু জানছেন। সামান্য কিছু জানার পরেও ধরেন এবার আপনি তো কাজ করেন পাইথনে, আপনি সবকিছুই জানেন, কিন্তু যারা যদি ধরেন আপনি কাজ করেন নাই, জানেন না, তখন আপনি কি করবেন? আপনার আপনার ঠিকানাটা কই, বা মানে কাজ যে করবেন আপনার কাছে জানবেন শিখবেন, সোর্সটা কি? সেই সোর্সটা হইতেছে আপনার এটা, মানে python.org। এই যে একটা ওয়েবসাইট, এটা হচ্ছে পাইথনের অফিসিয়াল ওয়েবসাইট। এইখানে ঢুকলে আপনি এখান থেকে ফাইল ডাউনলোড করতে পারবেন, ডকুমেন্টেশন পাবেন, যাবতীয় যে ইনফরমেশন গুলো দরকার সবই পাবেন এখানেই। এটা হইতেছে অফিসিয়াল সোর্স। যেমন ধরেন এটা হইতেছে আপনার পাইথন যে ম্যানেজ করে সেই পাইথন সফটওয়্যার ফাউন্ডেশন, পিএসএফ এর ওয়েবসাইট এটা। এখানে গেলে সেই পাইথন সফটওয়্যার ফাউন্ডেশন নিয়ে আপনি বিস্তারিত তথ্য পাবেন। এখানে আপনার গ্র্যান্ট আছে, ইনফ্রাস্ট্রাকচার ব্যাকগ্রাউন্ড। আপনি চাইলে আপনি এখান থেকে অনুদান পাবেন, আপনি একটা ভালো প্রজেক্ট করবেন, সেখানে প্রজেক্টে কন্ট্রিবিউশন করতেছেন, আপনি সেখানে প্রসেসে আসলে আপনি সেখান থেকে অনুদান নিতে পারবেন। আপনি একা কাজ করতেছেন নিতে পারবেন, অথবা আপনি টিম ওয়াইজ কয়েকজন মিলে কাজ করতেছেন, সেই কয়েকজন মিলে সেখান থেকে এই কাজটা করতে পারবেন, যে সেটা কন্ট্রিবিউশন করার মতন হয় আর কি। হ্যাঁ, গ্র্যান্ট করার মতো হয়, গ্র্যান্ট করবে। এটা এই সুযোগটা, এই অপশনটা এখানে রাখছে, এটা বিশ্বব্যাপী করতেছে। এই যে আপনার যে পাইথনের যে ডকুমেন্টেশন, মানে অফিসিয়াল ডকুমেন্টেশন, আপনার পাইথনের কোনো কিছু জানা দরকার, বোঝা দরকার, এইখানে আসবেন। সেই অফিসিয়াল ডকুমেন্টেশনে গেলেই পাবেন। আর এরপরে হচ্ছে আপনার যে আমি বললাম যে পাইথনের যে প্যাকেজ, হ্যাঁ, সেই প্রায় 6 লক্ষ প্যাকেজ দেখেন। এখানে আপনার এক একটা প্যাকেজ, একটা প্রজেক্ট বলতেছে তো একই কথা, প্রজেক্ট প্যাকেজ। আপনার এখানে প্রায় 6 লক্ষ প্রজেক্ট আছে, আপনি এখান থেকে নিয়ে আপনার কাজগুলো অনেকটাই কমাই দিতে পারবেন, করতে পারবেন। দেখবেন যে আপনি যাকে শুনে চিন্তা করতেছেন এখানে একটু সার্চ করবেন, দেখবেন যে এটা কিন্তু অলরেডি একটা খুবই দারুণ দারুণ কোনো না জিনিস। কোনো প্যাকেজ অবশ্যই অলরেডি করে দেওয়া আছে। আপনার শুধু প্যাকেজটা ব্যবহার করতে হবে, কিভাবে ব্যবহার করবেন আপনার একটু তো পাইথন শিখতে হবে। পাইথন একটু শিখতে হবে, পাইথন হ্যাঁ শিখতে হ্যাঁ, শিখতে বুঝছি। হলে সেটাকে কানেক্ট করা একটু শিখতে হবে, ওইটা সম্পর্কে একটু জানতে হবে, এই আর কি। মূল কথা হচ্ছে আপনার কাজটা করে দেওয়া আছে ওইখানে, ম্যাক্সিমাম কাজই করে দেওয়া আছে। তারপরে হচ্ছে আপনার জব। আপনার দেখা গেছে যে পাইথনের যে অফিসিয়াল সাইটে আপনার কিছু জবের আছে, আপনি এখানে আসলে জবের যে সার্কুলার গুলো, এগুলো হইতেছে আপনার অথেন্টিক সার্কুলার হয়। আর এখানে মানে ফালতু কোনো সার্কুলার টার্কুলার হয় না। আপনি এখান থেকে ভালো ভালো পাবেন, পজিশন পাবেন। আর এখানে অনেকগুলো দেখবেন যে রিমোট জব, তার মানে আপনি এখানে ঢুকবেন, রেগুলার যদি চেক দেওয়ার পরে আপনি এখান থেকে রিমোট জব পাবেন। ঠিক আছে? শুধু পাইথন নিয়ে হ্যাঁ, যে এটা জব, একটা দারুণ বিষয়, এটা কিন্তু অনেকেই জানে না, আমিও কিন্তু জানতাম না হ্যাঁ। এই আর বিষয়টা। আর হইতেছে আপনার এখানে যে শুধু পাইথনের সার্কুলার দেয় তা না, আপনার অন্যান্য ল্যাঙ্গুয়েজের, মোট কথা ওয়েব ডেভেলপারের জন্য, সফটওয়্যার ডেভেলপারের জন্য এই জায়গাটা আর কি।
এটা দিচ্ছে আপনার কমিউনিটি। এবার আপনি কমিউনিটিতে কিভাবে নিজেকে মিশিয়ে নেবেন। মূলত পাইথনে কাজ করতে চাইলে আপনাকে শর্ত কি জানেন, পাইথন কিন্তু ফ্রি সফটওয়্যার। এবার এই ফ্রি সফটওয়্যার যদি আপনি এটা ব্যবহার করতেছেন, তাহলে আপনি মানে কি চান যে আপনি ব্যবহার করবেন আর এই সফটওয়্যারের কমিউনিটিটা শেষ হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, আপনার পরে কেউ ব্যবহার করে না, করতে না পারুক। তা যদি না চান, তাহলে কি করবে, আপনি এখানে ঢুকতে হবে, কমিউনিটিতে একজন মেম্বার হইতে হবে। মেম্বার হয়ে আপনি সাধ্য মতো আপনি এখানে কন্ট্রিবিউট করতে হবে। এই শর্ত সাপোর্ট যদি দিয়ে যেতে হবে। সাপোর্ট দিতে হবে, কারণ আপনি হয়তো মনে মনে করতেছেন যে আমি কি আমি পারি। মনে মানে যে এমন একটা ধারণা রাখতে হবে যে আমি এটা ফ্রি ইউজ করতেছি, যাতে আমি এটা অন্য আরেকজন যাতে ভালোভাবে আরো আরো ফ্রি ইউজ করতে পারে, সেভাবে কিভাবে ডেভেলপ করা যায়। তাই, রাইট। আপনি পারলে এটাকে ডোনেট করেন, আর না পারলে আপনি নিজেকে এখানে দেন, ভলান্টিয়ার হিসেবে কাজ করেন, সেটা করতে পারেন এই সেই কমিউনিটি। আর আপনি কোনো সাপোর্টের দরকার, বিভিন্ন আপনি সেই মতামত সাপোর্টটা এখান থেকে জানানো। নেন। হ্যাঁ, হ্যাঁ, সাপোর্টটা এখান থেকে নিতে পারেন। দাদা সেখানে কমিউনিটিটা এরকম, আপনার সে অফিসার, ডিরেক্টরস, কমিটি, বিভিন্ন কমিটি আছে। আপনার এখানে যে বর্তমানে 24-25 সালের যে অফিসার্স এর লিস্টের মধ্যে ধরেন এই আছে এখানে যে কয়জন দেখতেছেন এটা আর কি। আটজন দেখালো, একজন কিন্তু এই যে সেই ডেভ নিলোস নিচলসন, উনি একাই এক্সিকিউটিভ ডিরেক্টর আবার সেক্রেটারি, এই যেটা। ও আচ্ছা। আর উনি উনি অনেক কমিটিতে আছে, মানে খুবই ইম্পর্টেন্ট একটা লোক বোঝা যাইতেছে এখানে পাইথনের, পাইথন কমিউনিটিতে অনেক জায়গা থেকে ওনারা দেখবেন। এই যে দেখেন এখানে আছে আমার তারপর এই প্রত্যেকটা প্রত্যেকটা কমিটিতে ওনার নাম আছে। আচ্ছা, এখানে আপনি ধরেন কিভাবে কমিটিতে অ্যাড এইসব করবেন। মানুষগুলো আসলে নিঃস্বার্থ ভাবে তারা মানে রাইট। তাদের জ্ঞান এখন ধারণা, হ্যাঁ, মানে হ্যাঁ। তারা মানে ওই স্বার্থবাজ না আর কি, যেটা বলে বাংলা ভাষায়। হুম। এখন ধরেন আপনি মানে এখানে জয়েন করবেন, কিভাবে জয়েন করবেন, আপনি শুরুতে এসে পাইথনের ওয়েবসাইটে ঢুকে যান, ঢুকে যা কমিউনিটিতে যাবেন, কমিউনিটিতে যেয়ে আপনি এখানে একটা মেম্বার হিসেবে জয়েন করবেন। মেম্বার হিসেবে জয়েন করার পরে এখানে ভলান্টিয়ার হিসেবে কন্ট্রিবিউট করেন। কন্ট্রিবিউট করার পরে আপনার যদি আপনি আসলে এখানে আরো বেশি অ্যাক্টিভ থাকতে চান, তাহলে আপনি বিভিন্ন ইভেন্ট অর্গানাইজ করেন পাইথনের উপর। অর্গানাইজ করার পরে আপনি আস্তে আস্তে কি আপনার কমিউনিটিটা বড় হবে, আপনার সেখানে পরিচিতি হবে, দেখা গেছে আপনার দায়িত্বশীলতা বৃদ্ধি পাবে। তখন আপনি চাইলে ওইখানে যে বোর্ড অফ ডিরেক্টর, সেখানে আপনি ইলেকশন করতে পারবেন। এটা করা ছাড়াও আপনি মানে অ্যাক্টিভ একজন কন্ট্রিবিউটর হলে আপনি ওইখানে ভোট দিতে পারবেন। প্রতি বছর যে ভোট হয় সে আপনি অনলাইনে ভোট দিতে পারবেন। আর আপনি সেখানে ভালো অ্যাক্টিভ কন্ট্রিবিউটর হলে দেখা গেছে যে আপনি বোর্ড অফ ডিরেক্টর হতে পারবেন। এমনকি আপনি চাইলে সেখানে সেই চেয়ারম্যানের পজিশনটাও দিতে পারবেন। কেন নিতে পারবেন, কারণ এটা কোনো নির্দিষ্ট ব্যক্তির জন্য না, এটা হচ্ছে আপনার যে সবচেয়ে ভালো কন্ট্রিবিউশন এই করতেছে তার সিস্টেমটা জন্য। আমার কাছে সবচেয়ে ভালো লাগছে, যে আপনার অনেক পরিশ্রম করার মাধ্যমে আপনার রাইট। কোনো নাই এখানে, যে আপনার যে বংশ পরম্পরায় আসতেছে এরকমের কিছু না, হ্যাঁ, হ্যাঁ। মানে নিজের পজিশন নিজে পরিশ্রমের মাধ্যমে অর্জন করা হুম। হচ্ছে। আচ্ছা, এরপর এখন দেখেন আমরা শেষের দিকে একটা কথা বলি, মানে একটা আহ, দুঃখজনক ঘটনা যেটা হইতেছে আপনার এখন দেখেন আমরা এই এই লোকটাকে কি চেনেন ছবিটা দেখে? হ্যাঁ চিনি, ওনার তো মানে হ্যাঁ, ভিডিও মানে পাইথনের দেখছি না, যে, সাক্ষাৎকার দেখছি। হ্যাঁ, হ্যাঁ, পাইথনের উনি যে জনক, তো এই লোকটার মানে একটা দুঃখজনক ঘটনাও আছে। সেটা হইতেছে আপনার মানে পাইথনের সাথে যে দুঃখজনক ঘটনা সেটা এই উনি মানে পাইথন এনহ্যান্সমেন্ট প্রপোজাল, যেটা হচ্ছে পিইপি, এই 572 নম্বর যে পিইপি ছিল, সেই পিইপি তে আপনার এই অ্যাসাইনমেন্ট অপারেটর সমান সমান যেটা, সেই অ্যাসাইনমেন্ট অপারেটরের মতনই সামনে কোলন দিয়ে আলাদা একটা অপারেটর তৈরি করার প্রস্তাব করলো, যেখানে উনিও ছিল আর কি ওই প্রপোজালে। সেটার নাম দিয়েছিল যে ওয়ালনাস। ওয়ালনাস নামে যে অপারেটরটা, সেটার এখন সেই অপারেটরের কাজটা কি, আপনি এখানে দুইটা কোড দেখতেছেন, আলাদা আলাদা দুইটা বক্স দেখতেছেন, প্রথম বক্স আর দ্বিতীয় বক্স। আপনি কি পার্থক্যটা বুঝতেছেন? আপনি একটু বুঝাই বলেন ভালো ভাই। হ্যাঁ, পার্থক্যটা হইতেছে আমরা প্রথমবারে নাম্বার নাম্বার নামে এক নাম্বারস নামে একটা লিস্ট নিছি, যেখানে 1 থেকে 5 পর্যন্ত সংখ্যা আছে। স্কোয়ারস নামে একটা লিস্ট নিছি যেটা ব্ল্যাঙ্ক, কিছু নাই। এখন আমরা একটা লুপ চালাইছি, ফর লুপ চালাইলাম। ফর লুপ চালানোর পরে এইখানে ধরেন এই এখানে কিন্তু একটা বিষয় খেয়াল রাখবেন, এখানে ফর এর যে এফ টা বড় হাতের হয়েছে, এটা কিন্তু আসলে ছোট হাতের হবে।
যাই হোক, আমরা এটা তো প্র্যাকটিক্যালি ভাবে করতেছি না, একটা স্ট্রাকচারটা দেখার, আউটলাইনটা দেখার জন্য করতেছি, তাই আর কি। ধরেন এখানে ফর লুপ চালানো হয়েছে, ফর লুপ চালিয়ে তারপরে এই এক একবার এক একটা নাম্বারের স্কোয়ার করা হয়েছে, সেই স্কোয়ারটা স্কোয়ার নামে ভেরিয়েবলের ভিতরে রাখা হয়েছে, সেটাকে আবার স্কোয়ারস নামে যে লিস্ট আছে সেই লিস্টের ভিতর অ্যাপেন্ড করা হয়েছে। অ্যাপেন্ড করে তারপর লাস্টে ফাইনালি স্কোয়ারস নামে যে লিস্টটা, সেই লিস্টটা প্রিন্ট করছে। একই কাজ করার জন্য আপনি ফর লুপ চালাইতে ওইভাবে হয় নাই, এই স্ট্রাকচারে হয় নাই। সেটা শর্টে যদি করা যায় সেটা কিভাবে, আপনি দেখেন স্কোয়ারস উপরে দুটো দুটো তো ঠিক আছে, নাম্বারস আর স্কোয়ারস এই দুইটা কিন্তু উপরের মতনই। এবার নিচে দেখেন স্কোয়ারস নাম দেওয়ার পর সমান সমান যে একটা থার্ড ব্র্যাকেট দিছে লিস্ট, লিস্টের ভিতর আপনার এখানে একটা ফর লুপ দিয়ে দিছে, ইন লাইন ফর লুপ, যেটা যেটা আপনি সেই ওয়ালনাস অপারেটর ব্যবহার করে, আর এই ওয়ালনাস অপারেটর ব্যবহার করে না করলে আপনি এইভাবে আসলে পারবেন না। তারপরে দিয়ে দিছে প্রিন্ট, তার মানে একই কাজ করছে ওইখানে। এই কয় লাইন করা অনেক ছোট লাগছে, করে করছে, এটা তো এক অনেক দুই তিন দারুণ চার ছিল। পাঁচ ছয় লাইন করা লাগছে, এখানে 4 লাইন করা লাগছে। একই কাজ খুব শর্টে করে দিছে আর কি। আপনার এটা ছিল আর কি বুঝছি, এটা বুঝছি। বিষয়। তো সেই ওয়ালনাস অপারেটরটা পিপি 572-এ উনি প্রস্তাব করলো, প্রস্তাব করার পরে এই কমিটি থেকে, মানে যে কমিউনিটি থেকে করলো কি, সেটারে বিরোধিতা করলো অনেকে, অনেকে বললো যে এটা করলে মানুষ যে সমান সমান যে অপারেটরটা ইকুয়াল অপারেটর, যেটা ওই আপনার যেটা দিয়ে আর কি অ্যাসাইনমেন্ট অপারেটর একটা সমান সমান, তো ওই অপারেটরের সাথে এটার একটা অনেকটাই মিল, অনেকটা কনফ্লিক্ট হয়ে যায়। যারা পাইথনের নতুন, তারা এটা বুঝতে সমস্যা হবে, তারা বুঝবে না, মানে এই ধরনের অনেক যুক্তি দেখে ওনার বিরোধিতা করলো। এখন শুধু এই যুক্তি দেখে ওনার বিরোধিতা করলে সেটা কোনো সমস্যা না, ওনার নাকি ব্যক্তিগত ভাবেও অনেক মানে আক্রমণ করা হয়েছে কথাগুলো দিয়ে, কথা দিয়া ওনার ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়েছে এই কমিউনিটি থেকে, বিশেষ করে ব্যাকস্ল্যাশ নামে একটা কমিউনিটি আছে, তারা এটা বেশি করছে। হ্যাঁ, তো এটা করার পরে উনি পরে সেই জুলাইয়ের 12 2018 সালের ওই দিন উনি আসলে রিজাইন দিল। রিজাইন দেওয়ার পরে উনি কারণ হিসেবে মানে বলছে যে তার এই টানা অনেক বছর তো করলো, 30 বছরের মতো তার টানা নেতৃত্বের স্থানে ছিল এককভাবে, মানে সে সিদ্ধান্ত নিয়েছিল। তো তখন আসলে ওটাতে চাইলো না, সে আমি এখানে আর থাকবো না, করবো না, তবে আমি পাইথনের এই কন্ট্রিবিউশনে থাকবো, পাইথনের কাজ করব, মানে এরকম বলে উনি এখান থেকে আসলে এই রিজাইন দিল। এটা ছিল ওনার পাইথন থেকে সরে যাওয়ার ডেট। আর এটা একটা কাহিনীও পিপি 572, যেটা এটা একটা কারণও হইতে পারে, এটা অনেকেই মনে করে। এটা ছিল ওনার রিজাইন নেওয়ার কারণ আর কি। ওই এই আর কি ও আজকে আচ্ছা। আমাদের পাইথনের যে এই সাধারণ বিষয়, বেসিক বিষয়, পাইথন সম্পর্কিত যে বিষয়, সেগুলো নিয়ে আমাদের আলোচনা আজকের মতন হয়ে গেল। এর পরবর্তীতে আমরা পাইথনের মানে ভাষা শিখবো। আমরা আজকে ভাষা শিখলাম না, পাইথন সম্পর্কে কিছু বললাম, কথা বললাম, আপনি বললেন আমি বললাম। এর পরের যে মিটিংটা হবে সেদিন আমরা ভাষা শিখবো, ঠিক আছে? আপনার কিছু বলার থাকলে বলেন। না, কিছু বলার নেই, সামনের দিনে তো ঠিক আছে, আমরা তাহলে আজকের মতন আমরা শেষ করি নতুন কিছু। নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আজকের দিনে আচ্ছা, আল্লাহ হাফেজ। শেষ করছি, সামনে। আল্লাহ হাফিজ।